আজ আমরা কথা বলছি কুখ্যাত দস্যু বীরাপ্পানকে নিয়ে, যার নামটা শুনলেই কর্ণাটক, তামিলনাড়ু, কেরালার জঙ্গলে কয়েক দশক ধরে চলা আতঙ্কের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, বীরাপ্পান নামটা আসলেই একটা রোমাঞ্চ আর ভয়ের মিশ্রণ। আমরা এই আলোচনার জন্য বীরাপ্পান জঙ্গলের দস্যুরাজ বইটার কিছু অংশ দেখছি। আমাদের লক্ষ্য হল বীরাপ্পানের অপরাধ জীবনের মূল দিকগুলো, কেন তাকে এতদিন ধরা যায়নি, আর শেষমেশ কিভাবে তার পতন হলো সেটা একটু বোঝা। ঠিক। আর বীরাপ্পান তো শুধু চন্দন কাঠ বা হাতির দাঁতের চোরা কারবারই ছিল না। না না, তার বিরুদ্ধে তো ১৮০-র বেশি খুনের অভিযোগ। পুলিশ, বন কর্মকর্তা অনেকেই ছিলেন সেই তালিকায়। ১৯৮০ থেকে ২০০৪, প্রায় ২ দশকের বেশি সময় ধরে তার দৌরাত্ম্য। একদম। জঙ্গলের সাথে প্রায় মিশে যেত সে। এই জন্যই তো ওকে বলা হতো জঙ্গল খ্যাট, জঙ্গলের বিড়াল। কিন্তু কিভাবে একজন সাধারণ গ্রামবাসী এত ভয়ঙ্কর অপরাধী হয়ে উঠল? শুরুটা কিভাবে হয়েছিল? ওর জন্ম তো ১৯৫২ সালে কর্ণাটকের গোপীনাথামে। একেবারে ছোটবেলায় কিশোর বয়সেই কাকার সাথে শিকারে যাওয়া শুরু। হাতি শিকার? হ্যাঁ, হাতির দাঁতের জন্য। ওখানেই আসলে হাতেখড়ি। এরপর ধীরে ধীরে নিজের দল বানালো। ৮০-র দশকে তো সে চন্দন কাঠ পাচার আর হাতি শিকারে একরকম রাজত্ব কায়েম করে ফেলেছিল। কোটি কোটি টাকার কারবার। কিন্তু টাকার থেকেও বেশি ওর পরিচিতিটা ছিল ওর চরম নিষ্ঠুরতার জন্য, তাই না? হ্যাঁ, ভয়ানক নিষ্ঠুর ছিল। দেখুন, তার পথে যেই বাধা হয়ে দাঁড়িয়েছে, সে বনরক্ষী হোক, পুলিশ হোক বা সাধারণ গ্রামবাসী, কাউকে রেয়াত করত না। না, নির্নংসভাবে খুন করত। ভয় দেখানোর জন্য অনেক সময় তো শোনা যায় শিরচ্ছেদ বা ভয়ঙ্কর নির্যাতনও করত। যেমন ধরুন ১৯৯০ সালে বন কর্মকর্তা পি শ্রীনিবাসকে আলোচনার কথা বলে ডেকে নিয়ে ঠিক ডেকে নিয়ে খুন করা। এটা ওর কাজের ধরনটা বুঝিয়ে দেয়, কতটা ঠান্ডা মাথায় কাজ করত। আর ১৯৯৩ সালের পালার বিস্ফোরণ, ২২ জন পুলিশ মারা গেছিল। হ্যাঁ, ওই মাইন বিস্ফোরণটা, ওটাও ওরই কাজ। আর ২০০০ সালে কন্নড় সুপারস্টার রাজকুমারকে অপহরণ, সেটা তো প্রায় গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। অবশ্যই। ওই ঘটনাটা দেখিয়ে দেয় ও কতটা বেপরোয়া হয়ে উঠেছিল। সরাসরি রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এটাই তো আশ্চর্য লাগে, এত বড় বড় অপরাধ করার পরেও এত বছর ধরে, প্রায় ২০ বছর, সে ধরাছোঁয়ার বাইরে থাকলো কিভাবে? জঙ্গলের জ্ঞানটাই কি প্রধান কারণ? নিঃসন্দেহে। ওই সত্যমঙ্গলম জঙ্গলটা ছিল ওর নিজের বাড়ির মতো। কোন পথে পালাবে, কোথায় লুকোবে, সব ওর নখদর্পণে। আচ্ছা। তার সাথে ছিল স্থানীয় কিছু লোকের সমর্থন, যদিও সেটা সবসময় স্বেচ্ছাই ছিল না। ভয় দেখিয়ে বা কিছু সুবিধে দিয়ে আদায় করা হতো। আর দুর্নীতির অভিযোগও তো ছিল পুলিশের মধ্যে। হ্যাঁ, কিছু সূত্রে সেই অভিযোগও ওঠে। পুলিশ বা প্রশাসনের একাংশের মদত ছিল কিনা সেই প্রশ্নটা থেকেই যায়। সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। তাকে ধরার জন্য তো স্পেশাল টাস্ক ফোর্স তৈরি হয়েছিল, তাই না? এসটিএফ। হ্যাঁ, কর্ণাটক আর তামিলনাড়ু সরকার মিলে এসটিএফ গঠন করেছিল। প্রচুর টাকা, লোকবল খরচ হয়েছে এর পেছনে। কিন্তু তাতেও কাজ হচ্ছিল না শুরুতে। না, বছরের পর বছর ধরে তারা চেষ্টা করেছে। কিন্তু বীরাপ্পান ছিল খুব ধূর্ত। বারবার আক্রমণ করে বা ফাঁদ পেতে সে জঙ্গলে মিলিয়ে যেত। এসটিএফের কাছে এটা একটা বিরাট প্রেস্টিজের লড়াই হয়ে দাঁড়িয়েছিল। তাহলে শেষ পর্যন্ত কিভাবে হলো এই দীর্ঘ অভিযানের শেষটা? প্রায় ২০ বছর পর ২০০৪ সালে গিয়ে তার পতন হল। আসলে তামিলনাড়ু এসটিএফের যিনি প্রধান ছিলেন, কে বিজয় কুমার, তিনি কৌশলটা একটু বদলেছিলেন। কিরকম? সরাসরি জঙ্গলে বিশাল বাহিনী নিয়ে ঢোকার বদলে উনি গোয়েন্দা তথ্য আর আন্ডারকভার অপারেশনসের উপর বেশি জোর দেন। ভেতরের খবর জোগাড় করা। আর সেভাবেই তাকে জঙ্গলে বাইরে আনা গেছিল? হ্যাঁ, একটা ফাঁদ পাতা হয়েছিল। ওকে বোঝানো হয়েছিল যে চিকিৎসার জন্য বাইরে আসতে হবে। সেই ফাঁদে সে পা দেয়। তারপর ১৮ই অক্টোবর ২০০৪ তামিলনাড়ুর পাপ্পারাপাত্তি গ্রামের কাছে একটা অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়ার সময় এসটিএফের সাথে সংঘর্ষ হয়। সেখানেই সে আর তার সঙ্গীরা মারা যায়। যদিও এই এনকাউন্টার নিয়েও তো কিছু বিতর্ক আছে। আছে। অনেকেই প্রশ্ন তোলেন এটা সাজানো সংঘর্ষ ছিল কিনা, ফেক এনকাউন্টার। তবে সরকারি ভাষ্যমতে সংঘর্ষেই তার মৃত্যু হয়। আর এর সাথেই ভারতের অন্যতম দীর্ঘ আর ব্যয়বহুল একটা অপরাধী দমন অভিযানের শেষ হয়। সত্যি
বীরাপ্পানের জীবনটা দেখলে মনে হয় একদিকে নৃশংস অপরাধ, অন্যদিকে রাষ্ট্রের বিরুদ্ধে এক দীর্ঘ লড়াই। খুব জটিল একটা চরিত্র। একদম। একদিকে সে সবার চোখে ঘৃণ্য দস্যু, আবার অন্যদিকে কিছু লোকের কাছে সে হয়তো ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা এক চরিত্র। এই নিয়ে তো সিনেমা, ডকুসিরিজও হয়েছে। হ্যাঁ, কিলিং বীরাপ্পান বা নেটফ্লিক্সের দ্য হান্ট ফর বীরাপ্পানে এই দ্বৈত সত্তাটাই দেখানোর চেষ্টা হয়েছে। ঠিক, ওর চরিত্রটার মধ্যে এই রহস্যময়তা, এই ধূসর দিকগুলো আছে বলেই হয়তো এত আগ্রহ। আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। বীরাপ্পান এতগুলো বছর ধরে যে ধরাছোঁয়ার বাইরে থাকতে পারল, আর শেষে যেভাবে তার পতন হলো, এ পুরো ঘটনাটা আসলে দুর্গম এলাকার স্থানীয় মানুষ, আইন প্রয়োগকারী সংস্থা আর রাষ্ট্রের মধ্যেকার যে জটিল আর অনেক সময় অস্বস্তিকর সম্পর্ক, সেটার দিকেই কি আঙুল তোলে না? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।